সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আমি জোরন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং যিনি আজ প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি চেপে সাথেই থাকবেন যেন পরবর্তী নোটিফিকেশনটি চলে যায় আপনার মোবাইলে অথবা আপনার কম্পিউটারে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো দলিল তালাশ অথবা নকল দলিল কীভাবে তুলবেন বা নকল দলিল প্রাপ্তির যে নিয়মাবলী আছে কীভাবে আপনি পেতে পারেন এবং কীরকম খরচ হতে পারে, আমি সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে তুলে ধরছি। তো আপনি একটা যখন দলিল রেজিস্ট্রি করবেন, রেজিস্ট্রি করার পরবর্তীতে আপনার দলিল ওঠানোর একটা বিষয় হয়ে দাঁড়ায়। অনেক সময় আমাদের দলিল থাকে, অনেক সময় আমাদের দলিল হারিয়ে যায়। আবার অনেকে এখন আমরা দলিল রেজিস্ট্রি করার সাথে সাথে নতুন একটি দলিল অর্থাৎ নকল দলিল আমরা তুলে ফেলি, যেহেতু মেইন দলিলটি আসতে আমাদের বেশ সময় লেগে যায়। তো মেইন দলিলটি আসতে আমাদের প্রায় 36 মাস, এরকম 3 বছরের বা তার উপর সময় লেগে যায়। সেজন্য আমরা সবাই নকল দলিল তুলে ফেলি। তো নকল দলিল তোলার ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন আইন 1908 এর 57 তারা মোতাবেক প্রয়োজনীয় ফিসের মাধ্যমে আপনি 1 নং এবং 2 নং রেজিস্টার বই এবং 1 নং রেজিস্টার বইয়ের সম্পর্কিত সূচি পরিদর্শন করতে পারবেন। অবশ্যই আপনাকে টাকা দিয়ে সেটা দেখতে হবে এবং উক্ত 62 ধারার নিয়ম 62 ধারার উক্ত আইনের 62 ধারার বিধানাবলী সাপেক্ষে উক্ত বহিঃসময় লিপিবদ্ধ বিষয়ের নকল বা সার্টিফিকেট কপি আপনি গ্রহণ করতে পারবেন বা তুলতে পারবেন। তো আবার একই আইনে 52(2) ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পরিশোধ করে আপনি সম্পাদনকারী হিসাবে পূর্বের নেই, অর্থাৎ যদি সম্পাদনকারী উনি যদি মারা যান তাহলে দলিল সম্পাদনকারী বা তার এজেন্ট বা সম্পাদনকারী মৃত্যুর পর যে কোনো আবেদনকারী 3 নং, অর্থাৎ যদি উনি মারা গিয়ে থাকে তা 3 নং বহি থেকে বিষয়ে আপনি নকল গ্রহণ করবেন এবং 3 নং বহি সম্পর্কিত সূচিতে নকল গ্রহণ করতে পারবেন। আবার একই আইনে 57(3) দ্বারা প্রয়োজনীয় ফিস দিয়ে আপনি যদি দাবিদার, ওই দলিলে আপনি দাবিদার অর্থাৎ সম্পাদনকারী বা ওই ব্যক্তির দাবিদার বা তার এজেন্ট বা প্রতিনিধি হিসেবে 4 নং বহিতে লিপিবদ্ধ নকল গ্রহণ করতে পারবেন। এটা কারা কারা কী নিয়মে করতে পারবেন গ্রহণ। তো এছাড়া আপনি একই আইনের 57(4) ধারায় 3 এবং 4 নং বইতে লিখিত বিষয়ে তল্লাশি এবং সাব রেজিস্ট্রির মাধ্যমে করা যাবে। তল্লাশিটা আপনি সাব রেজিস্ট্রির মাধ্যমে করতে হবে। তো আপনার যদি কোনো কারণে আপনার কোনো দলিল, অর্থাৎ আমরা অনেক সময় দলিলের সার্টিফিকেট কপি ওঠানোর জন্য, অর্থাৎ আমরা দলিলটা কি সঠিক কিনা সেজন্য আমরা অনেক সময় তালাশ দিই। সেক্ষেত্রে যদি আপনার দলিলটা আপনার কাছে থাকে, তা আপনার দলিলের সর্বশেষ পৃষ্ঠা বা মূল দলিলের শেষ পৃষ্ঠার উল্টো দিকে দেখবেন যে আপনার দলিল কত সালে হয়েছে, কত নাম্বার বালাম বইয়ে আপনার কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার মধ্যে এই নকল করা হয়েছে এবং তার লিখে তার নিচে আপনার সাব রেজিস্ট্রার স্বাক্ষর করা আছে। তো এইখান থেকে যদি আপনি নকলটা ওঠান, খুব দ্রুত আপনি নকল ওঠাতে পারবেন। যদি আপনার কাছে নকল না থাকে, অর্থাৎ কোনো দলিল আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনার একটা টাইম হয়, আপনি ধরেন ওই টাইমটা জানেন না কতটুকু টাইম পর্যন্ত আপনার দলিলটা হয়েছে। তো সেই টাইম অনুযায়ী আপনার ফিয়ের মাধ্যমে রেজিস্ট্রি অফিসে আপনার দলিলের সূচি বইয়ে আপনি তালাশ দিয়ে দেবেন। সেটা আপনি নিজে অথবা কারোর মাধ্যমে আপনি এটা করাতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কি বিষয় দিয়ে আপনার দলিল তালাশ হয়, দাতা, গ্রহীতা এবং আপনার যারা পক্ষে নাম দিয়ে থাকে, অন্য কোনো পক্ষের নাম দিয়ে থাকে বা একটি জমির মৌজা, ঠিক আছে, দাগ নাম্বার, এগুলো দিয়ে আপনার তালাশ করা হয়। তো আমরা অনেক সময় আমি একটু বাস্তবতাই করি। আপনার আসলে এত অনেক নিয়মের মাঝে আসলে আপনার নিয়ম কোনো কিছুই না। আপনি যদি একটা ফি দেন, আপনার এখানে দলিল তালাশ করার জন্য অনেক লোক থাকে এবং নকল নবিশ থাকে, ওনাদেরকে যদি আপনি দায়িত্ব দিয়ে দেন তাহলে উনি ওনার দায়িত্ব নিয়ে আপনার এটা যে টাইম দিবেন ওই টাইমের ভিতরে উনি এটা তালাশ করে আপনাকে একটা নকল তুলে দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা আপনার সহজ হিসাব। আর আমরা যদি আইন অনুযায়ী যে অনেক কিছুই আমাদের মানতে হয়, আর যদি আইনের থেকে না যাই তাহলে আমরা একজন নকল নবিশ বা যে কোনো একজন ব্যক্তি যা দলিলকারী বা দলিল লেখক, ওনাদেরকেও যদি আপনার পেমেন্ট দেন, ওনারা দলিল তালাশ করে আপনাকে দিয়ে দেবে। যদি আপনি টাইম বলতে পারেন বা দলিল নং বলতে পারেন তাহলে আপনার খুব কম সময়ে আপনি দলিলটা পেয়ে যাবেন। আর যদি আপনি কোনো কিছু না জানেন, যে এত 1980 থেকে 90 পর্যন্ত তালাশ দেন, তাহলে উনি 10 বছর বা 11 বছর তালাশ দেবেন,
তো এরকম হচ্ছে আপনার টাইমের উপরে ওনার একটা ফি নিয়ে থাকেন। ওটা আসলে আপনি যদি বলেন যে ওনার দায়িত্ব, না, ওটা আসলে আপনার একটা ফি না দিলে উনি কাজটা কীভাবে করবে? একটা বছরের সকল নথি উনি চেক করবে, সূচি চেক করবে, তাহলে উনি একটা পেমেন্ট পেতেই পারেন। যাই হোক, এবং নকল তুলতে কত টাকা লাগে আসলে এটা এক এক জায়গায় এক এক রকম। এখানে কিছু স্ট্যাম্প ফি আছে এবং সাব রেজিস্ট্রার সব কিছু হয়তো ফি থাকতে পারেন। তো সব মিলিয়ে আপনার, এবং যিনি নকলটা লিখেন নকল নবিশ ফি আছে। তো এবং আর হয়তো এই কাগজপত্র আরও অনেক কিছু, এগুলো মিলিয়ে হয়তো 1400-1500 টাকার মতো ওনাদের একটা সমিতি আর অনেক কিছু এগুলো থাকে। আসলে ওনাদের ইন্টারনাল ব্যাপার, এগুলো তো আর এখানে আসে না। তো এরকম মনে করেন 2000 টাকার মতো আপনার একটা নকল তুলতে লাগে। তো আবার অনেক জায়গায় আবার অনেক বেশিও লেগে যায়। ওটা আসলে ওইখানে কী হিসাবে নেয়, কারণ এটা যেহেতু কোনো তথ্য দেয় না, আর আমরাও যেহেতু এরকম প্রপার ওয়েতে যাই না, এখানে আসলে কত টাকা ফি ওটার কোনো উল্লেখ থাকে না, বা আমরা উল্লেখ কী হবে সেটাও আমরা নিই না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা যদি ওই নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যাই, তাহলে হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমরা সকল তথ্যটা পেয়ে যাব। তো আশা করি প্রিয় ভিউয়ার্স, আপনি আপনার দলিলটি কীভাবে তলাশ করবেন এবং কীভাবে দলিলটি নকল পাবেন এই বিষয়ে আমি বোঝাতে পেরেছি। তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আমরা সাধারণত আপনাকে হেল্প করার জন্য, এবং পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন এই আশা ব্যক্ত করি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।